হ্যালো স্টুডেন্ট, আবারও তোমাদের সামনে এসে গেছি রাশি বিজ্ঞান নিয়ে। রাশি বিজ্ঞান এই পার্ট হলো পার্ট 5। বেশি কিছু বলবো না। আজকের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের বইয়ের 365 পাতার সমস্ত প্রশ্নের সমাধান। তোমরা চটপট পেন খাতা নিয়ে রেডি থাকো। শুরু করব 365 পাতার যা যা প্রশ্নগুলো আছে সেইগুলোর সমাধান করব। আসা যাক। দেখো, 9-এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু কল্পিত বা বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বরে দেখো, 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে আছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো এ পরিসংখ্যা রেখা, বি পরিসংখ্যা বহুভুজ, সি আয়তলেখ, ডি ওজাইফ। আমরা দেখেছি যে একমাত্র মধ্যমা যে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, যে রেখাচিত্রের মাধ্যমেই মধ্যমা নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে ওজাইফ। এখানে সঠিক উত্তর হলো ওজাইফ। ওজাইফ। 2 নম্বরে দেখো, 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে a x plus y সমান সমান 21, x plus y is equal to 19, c x minus y is equal to 21, d x minus y is equal to 19। মোস্ট ইজি। দেখো, এখানে দেখা যাচ্ছে যে এখানে 6, 7, x, 8, y আর হচ্ছে 14। মোস্ট ইজি। পাটিগণিতের নিয়মে আমরা কি পাই? যে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে। কিন্তু স্ট্যাটিস্টিক্সে কি বলছে? যে স্ট্যাটিস্টিক্সে x মানেটা কি? x 6 মানেটা কি? x1, 7 মানে কি? x2, x মানে কি? x3, তারপরে x4, তারপর হচ্ছে x5, তারপর হচ্ছে x6। তার মানে কতগুলো সংখ্যা আছে? 6টা সংখ্যা। 6 সংখ্যার x1 এর ভ্যালু কত? 6, x2 এর ভ্যালু কত? 7, এইভাবে x6 ভ্যালু হচ্ছে 14। তাহলে আমরা এখানে গড় কিভাবে পেয়েছি? দেখো, গড় নির্ণয় কিন্তু x বার দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমরা কি পেয়েছি? যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 divided by number of observation, that is n। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি লিখি? সামেশন xi divided by n, I is equal to 1 to 6, 1 to 6। তাহলে সামেশন xi মানে কি? এগুলো যোগ করে দেওয়া। যোগ করি। তাহলে x1 এর মান কত? 6 প্লাস x2 এর মান কত? 7, এইভাবে যোগ করে যাই। x প্লাস 8 প্লাস y প্লাস 14 ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন কত? 6। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দেখো, 7, 6 আর 7 13, 13 8 21, 21 আর 14 কত হয়? 15, 35, 35। তাহলে 35 প্লাস x প্লাস y বাই 6 কি পেলাম? 13 8 21, 31 আর 35, x প্লাস y ডিভাইডেড বাই 6। এখানে বলেছে গড় সমান সমান 9 বলেছে। তাহলে আমরা এখানে এটা হচ্ছে সম্পূর্ণ গড়, তার সঙ্গে সঙ্গে আমরা 9 ইকুয়াল করে দিতে পারি। তাহলে কি পাচ্ছি? তাহলে বা এখানে কি পাই? x প্লাস y ইজ ইকুয়াল টু 54 মাইনাস 35। তাহলে কত হচ্ছে? 9 14, 4 1 5। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 19 কোন অপশন আছে? বি অপশন আছে।
তাহলে বি অপশন হচ্ছে উত্তর। এইভাবে আমরা এখানে বোঝার জন্য এত কথা করে এত কিছু করেছি। আমরা পরীক্ষা হলে এমসিকিউ ডাইরেক্ট ওয়েতে এটা যোগ করে দেবো, ডিভাইডেড বাই করে দিয়ে তার সঙ্গে 9 ডাইরেক্ট করে দেবো। আমরা এখানে বোঝার জন্য এতটা আমরা করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম, এইভাবে তোমাকে বুঝে করতে হবে, তাহলে জীবনে কোনোদিন অঙ্ক তোমাদের ভুল হবে না। এইবার দেখো তিনের দাগে দেখো, তিনের দাগে কি আছে? ঊর্ধ্বক্রমে সাজানো। না, তিনের দাগে কি বলেছে? 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় A2, B 1.5, C 1, D 0.5। 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি, তাহলে 35 থাকাকালীন কি হয় মধ্যমা হচ্ছে? তাহলে দেখো এটা তথ্যটা সাজানো আছে 30, 34, 35, মধ্যমা পেতে গেলে আমাকে সাজাতে হবে। এখানে সাজানো আছে 30, 34, 35, এর সাজানো, তাহলে ফেলি। তাহলে 35 থাকাকালীন মধ্যমা কত হচ্ছে দেখে নি? 30, 34, 35, 36, 37, 38, 39, 40। 35 থাকাকালীন 35 রেখে দিয়েছি। তাহলে মধ্যমা কত হচ্ছে? কটা আছে? এখান থেকে একটা বাদ দিলাম, 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 এখানে বাদ দিলাম, এখানে বাদ দিলাম। দেখো মাঝখানে দুটো পাচ্ছি, তাহলে দুটোর গড় হচ্ছে মধ্যমা। তাহলে দুটো গড় কি? তাহলে 36 প্লাস 37 ডিভাইডেড বাই 2। তাহলে 36 72 বাই 73, 73-এর 2, তার মানে হচ্ছে 36.5। তার মানে হচ্ছে 36.5। যখন আমাদের মধ্যমা 35 থাকবে, 35 না থাকলে কি হবে? তাহলে 35টাকে আমি তুলে দিচ্ছি, 35টাকে তুলে দিচ্ছি, তাহলে মধ্যমা কি পাচ্ছি? দেখো 1 2 3 4 5 6 7, 7টা পাচ্ছি। তাহলে মাঝখানে ভ্যালুটা, তাহলে 1 2 3, এখান থেকে 3টে বাদ দিয়ে দিলাম, এখান থেকে 3টে বাদ দিয়ে দিলাম, তাহলে মধ্যমা পাচ্ছি কোনটা? 37। তাহলে 35 না থাকলে মধ্যমা কত হচ্ছে? তাহলে 35 থাকাকালীন মধ্যমা হচ্ছে 36.5, আর 35 না থাকলে মধ্যমা কত হচ্ছে? সেখানে মধ্যমা হচ্ছে 37। সেখানে মধ্যমা হচ্ছে কত? 37। তাহলে 35 থাকাকালীন মধ্যমা হচ্ছে 36.5, মধ্যমা 35 না থাকলে মধ্যমা কত? 37। তাহলে বাড়ছে দেখো 37। তাহলে 37 কত বাড়লো? 37 মাইনাস 36.5 বাড়লো কত? 0.5, 0.5 বাড়লো। তাহলে দেখো এখানে ডি অপশন উত্তর, ডিটাই হবে উত্তর। তাহলে এবার আমরা পরের অঙ্কে চলে যাই, আইভিতে। আইভিতে দেখো আইভিতে কি আছে? 16, 15, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? সংখ্যাগুরু মান মানে কি? যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক আছে সেটাই হলো সংখ্যাগুরু মান। দেখো এখানে 30 কটা আছে? 30 একটা আছে। 34, তাহলে আমরা এখানে সংখ্যাটা ফেলি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 30, 34, 35, 36, 37, 38, সরি আগের অঙ্ক চলে গেছি। আইভি দেখো 16, 15, 17, 16, 15, x, 19, 17 and 14। দেখো এখানে x এর মান কত হবে? তাহলে সংখ্যাগুরু মান আগে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। এখানে দেখো 16 কটা আছে? এখানে 16 কটা আছে? 16 দুটো আছে। এখানে 15 কটা আছে? 15
দুটো আছে। এখানে 17 কটা আছে? 17 দুটো আছে। তাহলে এখানে এখানে 17 দুটো আছে, আর 15 কটা আছে? দুটো আছে। আর এখানে কটা? আর 14 কটা আছে? একটা আছে। ব্যাস। তাহলে দেখো সবচেয়ে বেশি সংখ্যা কত? 16, 15, 17। তাহলে তিনটেই সংখ্যা গুরুমান। প্রশ্ন করেছে আমার যে এক্স এর মান, সংখ্যা গুরুমান 15 হতে গেলে এক্স এর মান কত হতে হবে? নিশ্চিত বেশি সংখ্যক কত হতে হবে? 15টা। তাহলে 15টা আর একটা বাড়ালে তাই হবে। এক্স এর মান তাহলে যদি 15 হয়, এক্স এর মান যদি 15 করা যায়, তাহলে কি হবে? এই 15 সংখ্যাটা কটা হবে? একটা বেড়ে যাবে, সর্বোচ্চ সংখ্যা হয়ে যাবে, তখন এটা সংখ্যা গুরুমান হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হবে? 15। এর দাগের উত্তর এটা 15 উত্তর হবে এর দাগে। বোঝা গেল? নেক্সট অঙ্কে যাই, ভি এর দাগে। দেখো ভি এর দাগে দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো এই তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত? তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো কি অঙ্ক আছে দেখি, অঙ্কটা ফেলি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা অঙ্কটা ফেলছি। ভিতে দেখো যে 8, 9, 12, 17, x plus 2, x plus 4, 30, 31, 34 and 39 কটা তথ্য আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে ইভেন সংখ্যা আছে, তার মানে মাঝখানে দুটো সংখ্যা পাবো, সেই দুটো সংখ্যা গড় করলেই সেটা হবে মধ্যমা। তাহলে কিভাবে বাদ দিই? এইভাবে বাদ দেবো আমরা। প্রথম সংখ্যা, লাস্ট সংখ্যা বাদ দিলাম, দ্বিতীয় সংখ্যা, তারপরে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এইভাবে বাদ দিলাম। তাহলে মাঝখানে কি পেলাম? x plus 2 পেলাম, x plus 4 পেলাম। এই সংখ্যা দুটির গড় হচ্ছে মধ্যমা। তাহলে আমরা লিখতে পারি কি? x plus 2 plus x plus 4/2, সেটা ইজ ইকুয়াল টু কত? মধ্যমা বলে দিয়েছি আমার 24। তাহলে এটা আমার ক্যালকুলেশন করে x এর মান পেয়ে যাব। কি পাচ্ছি দেখো, এখানে কত? 2x plus 6 divided by 2 is equal to 24। তাহলে 2x plus 6 is equal to 48। 2x is equal to 48 minus 6 সমান 42। x is equal to 42 divided by 2 is equal to 21। তাহলে x এর মান কত হচ্ছে? 21। দেখো কোন অপশনে আছে? বি অপশনে আছে। দেখো ক্যালকুলেশন করে দেখি। 8, 9, তাহলে x plus 2 কত হচ্ছে? 2x plus 6 divided by 2 is equal to 24। তাহলে কত? 2x plus 6, তাহলে এখানে কত হচ্ছে? 48। তাহলে 48 minus 2 মানে 42, x হচ্ছে 21। কোন অপশন উত্তর? বি অপশন উত্তর। তাহলে এমসিকিউ হয়ে গেল। এইবারে চলে যাবো বি এর দাগে, সত্য না মিথ্যা। দেখো সত্য না মিথ্যায় আমরা আসছি। এর দাগে গুলো হলো, এবার আমাদের বিয়ের দাগে গুলো করতে থাকবো। দেখো পরীক্ষা হলে এভাবে এমসিকিউ পড়ে, সত্য মিথ্যা পড়ে, এভাবে আমাদের পড়ে। তাহলে বিয়ের এ সত্য মিথ্যা নির্ধারণ, সত্য মিথ্যা নির্ধারণ করা। তাহলে এর দাগে কি আছে? একের বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 এই তথ্যের সংখ্যাগুরু মান 10। এটা ঠিক কিনা? সংখ্যাগুরু মান কাদের বলা আছে? যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণ আছে সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে দেখো 10 যদি সংখ্যাগুরু, 10টা বেশি সংখ্যা থাকতে হবে,
কিন্তু এখানে দেখা যাচ্ছে 10 একটা আছে, সবচেয়ে বেশি কোনটা আছে? 9 আছে। তাহলে সংখ্যাগুলোর মান হওয়া উচিত কত? 9। তাহলে এখানে সংখ্যাগুলোর মান 10 বলেছে, তাহলে আমাদের এখানে তথ্যটা হচ্ছে মিথ্যা। তথ্যটা কি? মিথ্যা। 2 এর দাগে চলো, দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে কি বলেছি? সংখ্যাটাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে সংখ্যাটাকে ছোট থেকে বড় সাজায় তথ্যগুলোকে। প্রথমে কি আছে? 3, তারপরে কি আছে? তারপর সাজাবো 5, তারপরে কি হবে? 14, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20। তাহলে কটা আছে? 1, 2, 3, 4, 5টা আছে। 5টা হলে সবচেয়ে মাঝখানে ভ্যালুটা আমরা একটা ভ্যালু পাবো, একটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, তাহলে এই মাঝখানে ভ্যালু 14। এইটা 14 হচ্ছে মধ্যমা। কিন্তু এই তথ্যের মধ্যমা 18 বলেছে, মধ্যমা হওয়া উচিত 14, তাহলে এইটাও হচ্ছে মিথ্যা। এটা হলো মিথ্যা। বোঝা গেল? সি এর দাগে দেখো শূন্য স্থান পড়ে, এটা গেল বি এর দাগে, এই হচ্ছে সি এর দাগ। সি এর দাগে দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। সোজা ড্যাশ প্রবণতা, ড্যাশ প্রবণতা কি? এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। ড্যাশে কি হবে? কেন্দ্রীয়, কেন্দ্রীয় প্রবণতার মাপক, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেটা হচ্ছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান, অর্থাৎ মিন মিডিয়ান মোড। মিন মিডিয়ান মোড আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বোঝা গেল? 2 নম্বর সি এর একের হলো। এবার 2 নম্বর হচ্ছে দেখো x1, x2, x3 ডট ডট xn এর গড় যদি x বার হয়, ax1, ax2, ax3 ডট ডট xn এর গড় কত হবে? দেখো এখানে দিয়ে দিচ্ছে কি ax1, ax2, ax3 ডট 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 axn। গড় কি? গড় মানে কি? এগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তার ডিভাইডেড করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে গড় কি হবে? আমার যদি এখানে বলে দিয়েছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখো প্রত্যেকের সঙ্গে এ সহ হয়ে আছে, তাহলে এটা কমন হচ্ছে, তাহলে এই কমন হলে কি হবে? x1 ডট x2 x3 ডট 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 xn। তাহলে এইটা সমান সমান বলে দিয়েছে x বার, এটা সমান সমান x বার বলে দিয়েছে, তাহলে ইনটু a x বার। তাহলে উত্তর কত হবে? a x বার। তাহলে ax1 x2 ডট ডট axn এর গড় কত হচ্ছে? গড় হচ্ছে a x বার। এটা হচ্ছে উত্তর। 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে দেখো, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। ক্রমবিচ্যুতি পদ্ধতি মানে কি? আমরা ইংরেজিতে শিখেছিলাম স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথড, যার বাংলা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। একমাত্র এই পদ্ধতি তখনই কাজে লাগানো যাবে কোন পদ্ধতিতে? যেখানে গড়, যেখানে হচ্ছে তোমার গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে, এবং ক্লাস উইথ সবার ক্ষেত্রে, সব শ্রেণীর ক্ষেত্রে ক্লাস উইথ সমান থাকতে হবে, তবেই এই পদ্ধতিতে প্রয়োগ করা যাবে, না হলে যাওয়া যাবে না। তাহলে এখানে কি বলেছে? ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি হবে? সমান হবে। অবশ্যই সমান হতে হবে, না হলে কিন্তু এই স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতি প্রয়োগ করা যাবে না। এই গেল। এইবার আমরা 10 দাগের সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। দেখো 10 দাগে সংক্ষিপ্ত পদ্ধতিতে চলে যাচ্ছি। দশের 1 দেখো
শ্রেণী দিয়েছে, পরিসংখ্যা দিয়েছে। এখানে কি প্রশ্ন করেছে, উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর সংখ্যগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তঃফল কত। তাহলে আমরা মধ্যমা নির্ণয় করার জন্য আমাদের কি লাগে, আমরা জানি যে ক্রমযৌগিক বিভাজন পদ্ধতি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগী পরিসংখ্যা আমরা নির্ণয় করতে হবে, হয় লেস দেন নয় মোর দ্যানে, বা আমরা লেস দ্যানে তৈরি করব। আর একটা হচ্ছে যে সংখ্যা গুরুমান যেটা আছে সেখান থেকে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তার এগেনস্টে যে শ্রেণী সীমানা আছে সেটাই হচ্ছে সেখান থেকে আমাদের সংখ্যাগুরু মানের নিম্ন শ্রেণী সীমানা বা যেটা বাড়াবে সেটা আমরা বের করতে পারবো। বা মধ্যমা শ্রেণী নির্ণয় করলে আর সেখানে মিডিয়ান শ্রেণী নির্ণয় আর সংখ্যাগুরু মান শ্রেণী যদি আমরা নির্ণয় করতে পারি তার অন্তর্ফল হবে উত্তর। দেখো আমরা কি করছি, তাহলে এখানে কি বলে দিয়েছে, শ্রেণী, এখানে শ্রেণী বলে দিয়েছে, শ্রেণী, আর এটা হচ্ছে পরিসংখ্যা। দেখো খেয়াল করো, শ্রেণী হচ্ছে 65 to 85, 4, 85 to 105 সেটা হচ্ছে 15, 105 to 125 সেটা হচ্ছে 3, 125 to 145 সেটা হচ্ছে 20, 145 to 165 তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 14, 165 to 185 তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি কত 7, 185 to 205 তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি কত 14। তাহলে এখানে মধ্যমা নির্ণয় করতে গেলে আমার ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে। করি, ক্রমযৌগিক পরিসংখ্যা কোন টাইপ লিখবো, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। আমরা জানি উপর থেকে পরপর যোগ করে আসতে হয়, প্রথমে এগেনস্টে 4 আছে তা যোগ করে করে আসি, 15 কত হয় 19, 19 3 কত হয় 22, 22 আর 20 42, 42 আর 14 56, 56 আর 7 কত হয় 63, 63 73 77 77। এবারে মধ্যমা শ্রেণী ঊর্ধ্ব সীমানা বলেছে, মধ্যমা ব্যবহার করতে গেলে কি হবে, এটা হচ্ছে এন, যোগ করে দেখি 77 হচ্ছে কি না 19 22 42 52 56 63, यस 77। n/2 কত হচ্ছে, n/2 হচ্ছে 30 3 দুগুণে 6 38.5, 38.5। 38.5টা কারেকে কোথায় পড়ছে, এখানে, এখানে হচ্ছে n/2। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হচ্ছে 42, তার এগেনস্টে কোনটা হচ্ছে, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। 38.5টা কোথায় পড়ছে 22 এবং 42 এর মাঝে, তাহলে 22 পর্যন্ত মধ্যমা শ্রেণী হচ্ছে 105 থেকে 125 শ্রেণী। এবার 23 থেকে 42 পর্যন্ত আমরা 38.5, তার এগেনস্টে মধ্যমা শ্রেণী হচ্ছে কত 125 থেকে 145। আমার চেয়েছে দেখি মধ্যমা শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমানা। আরেকটা কথা বলি, এইটা কিন্তু শ্রেণী সীমানা, পরীক্ষা হলে এবারে পরীক্ষা দেখা যাচ্ছে এটা কিন্তু শ্রেণী সীমা বলেছে, শ্রেণী সীমানা হবে। 85 জায়গায় যদি 86 হতো তাহলে শ্রেণী সীমা হতো, তাহলে শ্রেণী সীমা দেওয়া থাকলে আমাকে অবশ্যই শ্রেণী সীমানাতে কনভার্ট করতে হতো, কিন্তু এখানে শ্রেণী সীমা দেওয়া আছে আমার সোজা হয়ে গেল। তাহলে এটা হলো মধ্যমা শ্রেণী, এটা হলো মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত 145, তাহলে 145 পেয়ে গেলাম।
এইবারে পরবর্তী দেখো সংখ্যাগুরু মান শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা কত। তাহলে সংখ্যাগুরু মান সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কত, পরিসংখ্যাতে যাব। দেখো পরিসংখ্যাতে দেখো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনটা হচ্ছে 20। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা হবে 125 থেকে 145। তাহলে মধ্যমার ক্ষেত্রে যে শ্রেণী হচ্ছে একই, আবার সংখ্যাগুরু মান শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে একই। এই নিম্ন শ্রেণী সীমা চেয়েছে, তাহলে নিম্ন শ্রেণী সীমা কত 125। তাহলে অন্তরফল চেয়েছে মানে বিয়োগ, তাহলে 145 থেকে 125 বিয়োগ করলে কত হচ্ছে 20। তাহলে আনসার হবে 20। বুঝা গেল। তাহলে মধ্যমা বার করতে গেলে আমাকে সবসময় ক্রমযোগী পরিসংখ্যা বার করতে হবে, তারপরে n/2টা বের করতে হবে, বের করে n/2টা কোথায় পড়ছে দেখবো, সেই অনুযায়ী আমার মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। এবং এইবারে সংখ্যাগুরু মান শ্রেণীর ক্ষেত্রে দেখবো সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোথা, সবচেয়ে বেশি মানের পরিসংখ্যা কোনটা 20 দেখছি, বেশি মানের পরিসংখ্যা 20, তার এগেইনস্টে যেটা হচ্ছে তার ঊর্ধ্ব শ্রেণী সীমানা মধ্যমান হচ্ছে 145, এর নিম্ন শ্রেণী হচ্ছে 125, তার অন্তরফল চেয়েছে 20, তাহলে আনসার হচ্ছে 20। তাহলে চলে গেল 10-এর 1-এর দাগের উত্তর আমরা পেয়ে গেলাম। 10-এর 2 দাগের উত্তর দেখো, 10-এর 2। এখানে দেখো 150 জন অ্যাথলেটিক 100 মিটার হার্ডেল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটা পরিসংখ্যান বিভাজন ছক নিচে দেওয়া হলো। তোমরা বইতে দেখো ছকটা। প্রশ্ন করেছি দেখো 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করে নিলে, এটা ভেরি ইজি। দেখো 14.6 সেকেন্ড, তোমরা এখানে সময়ের যে গ্রুপটা দেওয়া আছে দেখো 14.6 আছে, তাহলে 14.6 পর্যন্ত তোমার অ্যাথলেটিক সঙ্গে কত 14.4 থেকে 14.6 পর্যন্ত 71, তাহলে 6 তাহলে 13.8 থেকে 14.6 পর্যন্ত অ্যাথলেটিক সঙ্গে কত হবে, তাহলে আমরা সিম্পল ওয়েতে 2, 4, 5, 71 পর্যন্ত যোগ করে যেটা হবে সেটাই উত্তর হবে। তাহলে কতজন অ্যাথলেটিক পাবো 14.6 এর সেকেন্ডে কম সময়ে, সেখানে কতজন আছে না 2 + 4 + 5 + 71, দেখো 6, তাহলে 76, 80, 82, তাহলে কতজন অ্যাথলেটিক্স হবে 82 জন। 6, 5, 11, 82, তাহলে 14.6 সেকেন্ডে কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করে 82 জন। কেন হচ্ছে দেখো 14.6 এর নিচে কতজন অ্যাথলেটিক্স আছে 2, 4, 5, 71 জন। হয়ে গেল। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি 3-এর অঙ্কেতে। দেখো তিনের অঙ্কে দেখো ভেরি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সময়ে মাধ্যমিকের এই অঙ্কটা আর আইভি পরে নেক্সট অঙ্কটা প্রায় সময় পড়তে দেখা যায়, মাধ্যমিকে টেস্ট পেপার খুললে দেখা যায় ম্যাক্সিমাম স্কুল এই দুটো অঙ্কের উপর জোর দেয়। ভেরি কেয়ারফুলি অঙ্কটা দেখো কি বলেছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে 8.1, সামেশন fi xi ইজ ইকুয়াল টু 132/5k এবং সামেশন fi ইজ ইকুয়াল 20 হলে k এর মান কত। আমরা গড় জানি, গড় নির্ণয় কি ভারযুক্ত গড়, এটা fxi মানে হচ্ছে ভারযুক্ত গড়। গড় যদি xi x বারকে কি বলছে সামেশন fi xi ডিভাইডেড বাই ক্যাপিটাল N, এটা তো আমরা জানি, এটাকে বলেছে ভারযুক্ত গড়। তা সামেশন fi xi কত বলেছে, সামেশন fi xi কত বলেছে না 132 প্লাস 5k, সেটা ডিভাইডেড বাই n বলেছে কত, সামেশন n মানে আছে সামেশন, এটাকে fi বলা যায়, ইজ ইকুয়াল টু fi বলা যায়, সেটা কত বলেছে, সেটা বলেছে 20। আর x বার গড় বলেছে 8.1, x বার সেটা সেখানে আমরা ফেলতে পারি 8.1,
8.1 ইজ ইকুয়াল টু এইটা আমরা লিখতে পারি। তাহলে আমরা ক্রস গুণ করে দিই, বা 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 20 সঙ্গে 8.1 গুণ করি, 8.1 20 2 16 162, বা 5k is equal to 162 minus 132 is equal to 30, বা k is equal to 30 by 5 সমান সমান 6। তাহলে k এর মান কত? 6। দ্যাট ইজ দ্য আনসার। এবারে পরের অঙ্কে চলে যায় আইভি। আইভিতে চলে যায়। দেখো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামের সময় পরীক্ষা এটাও দেয়। যদি ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10 সামেশন fi ui ইজ ইকুয়াল টু 20 এবং সামেশন fi ইজ ইকুয়াল টু 100 হয়, তাহলে x বারের মান কত? আমরা দেখবে যে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে 3 নম্বর পদ্ধতিতে দেখবে যে সেখানে দেখা যায় যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতি বলা আছে, যেটা ইংরেজিতে বলা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। সেখানে দেখো ইউআই ইজ ইকুয়াল টু কত? xi মাইনাস 25/a। তাহলে এখানে ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10। এখানে 25টা কি? 25টা এখানে এর মান অ্যাজুমিং বা পরিকল্পিত গড়, আর 10টা কি? ক্লাস উইথ বা শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য আমরা জানি, নির্ণয় করার সময় দেখেছি এখানে একটা কলম আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গড় নির্ণয়, তাহলে আমরা এখানে অ্যাজুমিং পেয়েছি, শ্রেণী দৈর্ঘ্য পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্রটা কি? সেক্ষেত্রে কিন্তু গড় নির্ণয় ক্ষেত্রে কি প্রথমে এই কল্পিত গড় সমান সমান সামেশন কি আছে? সামেশন fi ui থাকে। এখানে ui আমরা ডি করেছিলাম ui, তাহলে সামেশন fi ui ডিভাইডেড বাই সামেশন fi ইনটু ক্লাস উইথ। ক্লাস উইথ থেকে আমরা i দ্বারা বা c দ্বারা ডিনোট করতে পারি। বোঝা গেল? সামেশন fi ui ডিভাইডেড বাই সামেশন fi ইনটু i a প্লাস। তাহলে এই গড়টা আমরা এক্সাক্ট নিলে এইটা সূত্র। এখানে অ্যাসাইনমেন্ট করতে কি বোঝাচ্ছে? 25। তাহলে এখানে 25 ফেলে দিলাম, প্লাস সামেশন fi ui কি বলেছে? সামেশন fi ui হচ্ছে 20 ডিভাইডেড বাই সামেশন fi কত? 100 ইনটু ক্লাস উইথ কত? 10 আছে, 10। এবার কাটাকুটি করে আমরা পেয়ে যাব 10 10 কেটে গেল 10 2 সমান সমান 27। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? আমাকে বুঝতে হবে যে কোন পদ্ধতিতে এই মানটা দেওয়া আছে। ইউ ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10, এটা আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে গিয়ে আমরা কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করি। সেখান থেকে আমাদের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হচ্ছে যে x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই সামেশন fi ইনটু i, যেখানে a হচ্ছে অ্যাসুমিং বা পরিকল্পিত গড়, আর আইটা হচ্ছে ক্লাস উইথ বা শ্রেণী দৈর্ঘ্য। সেই মান পুট করে আমরা x বারের মান পাচ্ছি 27। এই পৃষ্ঠার লাস্ট অঙ্ক দেখো, ভি এর দাগের অঙ্কটা দেখো। ভি এর দাগের অঙ্কটা কি আছে দেখো। এখানে বলেছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কমের ছাত্র সংখ্যা বলে দিয়েছে। উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লেখো। দেখো এখানে সংখ্যাগুরু মানে নির্ণয় করার ক্ষেত্রে, গ্রুপ করার ক্ষেত্রে আমরা কোনোদিন বলতে পারবো না 0 থেকে 10, কেননা সংখ্যাগুরু মান ক্ষেত্রে শ্রেণীর দৈর্ঘ্যটা সমান নাও হতে পারে। সেই জন্য আমরা এখানে
যখন গ্রুপ করব তখন 0 থেকে 10 লিখবো না, সেখানে কি লিখবো? প্রথমে ক্ষেত্রে লিখবো 10-এর কম। প্রথমে কি লিখবো? 10-এর কম। তারপর হচ্ছে ছাত্রছাত্রী সংখ্যা, ছাত্রছাত্রী সংখ্যা সেখানে কত হচ্ছে? 3। এবার তারপর গ্রুপ করছি কি 10 থেকে 20, তারপরে গ্রুপ করছি কি 20 থেকে 30, এইভাবে 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60 গ্রুপ তৈরি করা হয়ে গেল। এটা ক্রমযৌগিক কে আছে আমাদের পরিসংখ্যাতে নিয়ে আসতে হবে। একমাত্র ক্রমযৌগিক মিডিয়ান নির্ণয় ক্ষেত্রে, মধ্যমা নির্ণয় ক্ষেত্রে এখানে কিন্তু সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলছে, তাহলে ক্রমযৌগিক থাকলে সেখানে আমাদের পরিসংখ্যাতে নির্ণয় আসতে হবে। তাহলে 3 আছে। আগে যেমন যোগ করে আসতাম পরিসংখ্যা থেকে, যে ক্রমযৌগিক যোগ করে আসতাম, এখন যখন ফ্রিকোয়েন্সি থেকে বা পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক আসতে গেলে আমাদের বিয়োগ করে করে আসতে হবে। আর যুক্তি আছে, পরে সেটা বলা যাবে। এখানে বিয়োগ করে করে আসো। 3 আছে, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, আবার 12 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে? 15, আর 27 থেকে 57 বাদ দিলে কত হচ্ছে? 30। তারপরে দেখো 57 থেকে 75 থেকে 57 বাদ দিলে কত হচ্ছে? 6, 7, 18। তারপরে হচ্ছে 75, 80 থেকে 75 বাদ দিলে কত হয়? 5। এইবার ছাত্রের সংখ্যাগুরু মানে শ্রেণীটি নির্ণয় করতে বলেছে। খুব সোজা হয়ে গেল যে ছাত্রছাত্রী সংখ্যা, ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা সবচেয়ে বেশি মান যেটা আছে তার এগেছে যে গুরুটা হচ্ছে, যে শ্রেণীটা হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণী। দেখো এখানে 3, 9, 15, 30, 18, 5-এর মধ্যে 30টার মান সবচেয়ে বেশি। তার এগেস্টে শ্রেণী কোনটা? 30 থেকে 40। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা হবে? 30 থেকে 40। তাহলে লিখতে পারি সংখ্যা গুরু মান শ্রেণী সমান সমান 30 থেকে 40। এইটা হচ্ছে আনসার। তাহলে দেখো সরকারি বইয়ের 365 পাতা যা যা তথ্য ছিল সেগুলো তোমাদের দিয়েছি। আশা করছি তোমরা খাতা কলমে নিয়ে বসে এটা বোঝার চেষ্টা করেছো, বুঝেছো, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজ আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমরা এই ভিডিওটা পেয়ে উপকৃত হবে। আর বেশি কিছু বলবো না, আজকের পর্যন্ত তোমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভালো থাকবে। বেস্ট অফ লাক।